প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের একই আইনজীবী নিয়ে বার্গম্যানের প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। তার অনুপস্থিতিতে গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ বিচার শুরু হয়েছে। এ নিয়ে গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি বহু বছর ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম এবং বাংলাদেশ নিয়ে লিখে আসছেন। পোস্টে ডেভিড বার্গম্যান লিখেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিচারের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আমার কিছু উদ্বেগ রয়েছে। ১. আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত এক আইনজীবী, ২ মক্কেল। ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ করেছেন তিনি কেবল সাবেক প্রধানমন্ত্রীই নন, তার সঙ্গে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও আইনজীবী। আসাদুজ্জামান খানও পলাতক। এটি বড় ধরনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের বড় সমস্যা তৈরি করে, যা তাদের প্রত্যেকের যথাযথ আইনি সুরক্ষা প্রাপ্তিতে বাধা, কারণ বিচারে এই দুই অভিযুক্ত ব্যক্তির স্পষ্টতই একেবারে ভিন্ন স্বার্থ থাকতে পারে। উদাহরণস্বরূপ, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু নির্দিষ্ট কাজের জন্য প্রধানমন্ত্রীর উপর দায় চাপাতে পারেন, বা এর উল্টোটাও হতে পারে। প্রত্যেক পলাতক আসামির পক্ষে অবশ্যই আলাদা একজন আইনজীবী থাকা উচিত। সিদ্ধান্তটি ট্রাইব্যুনালকেই নিতে হবে। ২. আত্মপক্ষ সমর্থনে প্রস্তুতির সময়। দুই অভিযুক্ত ব্যক্তির রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ২৫ জুন ২০২৫ তারিখে অর্থাৎ বিচার শুরুর ৫ সপ্তাহ আগে প্রসিকিউশনই সরবরাহ করা সব সাক্ষ্য প্রমাণ পেয়েছেন। আমি মনে করি এই সময়ের মধ্যে কোনো আইনজীবীর পক্ষে উভয় মক্কেলের জন্য যথাযথ আত্মপক্ষ সমর্থনের কৌশল তৈরির প্রয়োজনীয় গবেষণা ও অন্যান্য কাজ সম্পূর্ণ করা অসম্ভব, বিশেষ করে যখন আইনজীবী তার মক্কেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আরও আশ্চর্যজনক বিষয় হল, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তার আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির জন্য ট্রাইব্যুনালের কাছে আরও সময় চেয়ে আবেদনও করেননি। যখন আমি আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলাম তিনি কেন আজ শুনানি মুলতবির আবেদন করেননি, তখন তিনি বলেন যখন প্রয়োজন হবে তখনই তিনি মুলতবির আবেদন করবেন এবং তিনি আজ প্রথম সাক্ষীকে জেরা করার জন্য প্রস্তুত ছিলেন। আমি মনে করি আমরা নিশ্চিতভাবে বলতে পারি, হাসিনার যদি নিজস্ব আইনজীবী উপস্থিত থাকতেন তাহলে তারা অবশ্যই শুনানি মুলতবির আবেদন করতেন। আর বাস্তবতা হলো বর্তমান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই আবেদন করেননি, যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। ৩. সাক্ষীর বৈপরীত্য নিয়ে জেরা বন্ধ করলেন প্রসিকিউশন বা ট্রাইব্যুনাল। জামায়াতের কাদের মোল্লা যুদ্ধাপরাধ মামলায়, যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর করার রায় হয়েছিল এবং যেটা শেখ হাসিনার সরকারের আমলে সিদ্ধান্ত হয়েছিল, ২০১৩ সালের আপিল বিভাগের একটি রায় ব্যবহার করে প্রসিকিউটররা আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকে প্রথম সাক্ষীকে জেরা করা থেকে বিরত রাখেন। এই জেরা পূর্ণে তদন্তকারী অফিসারের কাছে যা বলেছিলেন এবং আজ আদালতে যা বলেছেন, দুই বক্তব্যের মধ্যে বৈপরীত্য নিয়ে। এই ধরনের জেরা বাংলাদেশের সাধারণ ফৌজদারি আদালতগুলোতে একটি প্রচলিত প্রথা। যে পরিহাসের ঘটনা, এমনকি এর চেয়েও শক্তিশালী কোনো শব্দ দিয়ে বর্ণনা করা যেতে পারে। প্রসিকিউশন আইনজীবীরা যা করেছেন সেটি খুবই চোখে পড়ার মতো। এক দশক আগে ৭১ সালে যুদ্ধ নিয়ে অনুষ্ঠিত আগের বিচারগুলোতে, যেখানে মূলত জামায়াতে ইসলামের নেতাদের বিচার হয়েছিল, তৎকালীন প্রসিকিউটররাও আসামিপক্ষের আইনজীবীদের দুটি সাক্ষ্যের মধ্যে থাকা বৈপরীত্য তুলে ধরা থেকে বিরত রাখতে চেয়েছিলেন। ওই সময় জামায়াতের আইনজীবীরা, যার মধ্যে তাজুল ইসলাম এবং অন্য যারা বর্তমানে প্রসিকিউশন টিমের অংশ, তারা তখন প্রসিকিউশনের বিরুদ্ধে জোরালো যুক্তি দিয়েছিলেন। তারা বলেছিলেন এটি খুবই অন্যায়, কারণ এটি তাদের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে বঞ্চিত করছে। যখন কাদের মোল্লার মামলায় বিষয়টি আপিল বিভাগে আসে, তখন প্রধান বিচারপতি সিনহা তার রায় প্রসিকিউশনের পক্ষে নিয়ে বলেছিলেন আইসিটি আইন এবং বিধিতে এই সুযোগ নেই। সুতরাং এখন আমরা এমন একটা পরিস্থিতি দেখছি যেখানে বর্তমানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেই একই আপিল বিভাগের রায় ব্যবহার করছেন, যে রায়ের ফলে তিনি একসময় যেসব ব্যক্তির পক্ষে আইনি লড়াই করেছিলেন তাদের একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, সেই একই নিয়ম তিনি প্রয়োগ করতে চাইছেন, যেটি তিনি অতীতে আসামি পক্ষের আইনজীবীদের জন্য অত্যন্ত অন্যায় বলে মনে করতেন, আর ট্রাইব্যুনাল বিচারকরা তা মেনে নিয়েছেন। এদিকে শেখ হাসিনা হাসপাতালে নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দেন, শুনতে পান ইমরান। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিলেন আবদুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে তিনি বলেন, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন। আল ইমরান এই নির্দেশ শুনেছেন বলে জানান। জবানবন্দিতে শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান বলেন, গত বছরের ১৯ জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তার বাঁ হাঁটুর নিচে গুলি লাগে। আবদুল্লাহ আল ইমরান বলেন, পঙ্গু হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
গত বছরের ২৬ অথবা ২৭ জুলাই সকাল ৯টা ১০টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হাসপাতাল পরিদর্শনে যান। এক পর্যায়ে শেখ হাসিনা তার কাছে যান। শেখ হাসিনা তাকে ম্যাডাম বলে সম্বোধন করেন। শেখ হাসিনা তাকে আপা বলে ডাকতে বলেন। আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, তিনি কোথায় পড়াশোনা করেন, হলে থাকেন কিনা, কেন থাকেন না সে সম্পর্কে শেখ হাসিনা জানতে চান। তিনি বলেন, এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী। তিনি আমাকে জিজ্ঞেস করেন, পুলিশ তোমাকে গুলি করেছে? আমি বলি, পুলিশ আমাকে সরাসরি গুলি করে। পুলিশের পোশাকে কারা ছিল সেটা আমি জানি না। আমার পর আরও ৪-৫ জনের সঙ্গে তিনি কথা বলেন। পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়ে যান, যা আমি শুনতে পাই। তবে নো রিলিজ নো ট্রিটমেন্ট মানে কি তখন বুঝতে পারেননি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, এক পর্যায়ে তিনি দেখেন যথাসময়ে তার অস্ত্রোপচার হচ্ছে না, বাইরে থেকে ওষুধ কিনতে পারছেন না, তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও নিতে পারছিলেন না। তখন তিনি নো রিলিজ নো ট্রিটমেন্টের মানে বুঝতে পারেন। তার পা কেটে তাকে কারাগারে নিতে চেয়েছিল। এ ঘটনার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করেন আব্দুল্লাহ আল ইমরান। গতকাল এই মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মাইক্রোবাস চালক খোকনচন্দ্র বর্মন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গতকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হল। গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল তার ১ বছরের মাথায় এই মামলার মাধ্যমে সেই অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হল। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ, পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ, অভিযোগ গঠনের বিষয়ে শুনানি, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ যাবতীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল। এই মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন। পাশাপাশি তিনি এই মামলায় অ্যাপ্রুভার অর্থাৎ দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন, যে আসামি সাধারণত তিনি রাজসাক্ষী হিসেবে পরিচিত। তাকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলার কার্যক্রমের কিছু অংশ বিটিভিতে সরাসরি প্রচার করা হয়েছে। সবশেষ জানিয়ে দেব, ৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক, নিরাপত্তা শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরিচালক ফয়সাল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণ নেই। মহান আল্লাহর রহমতে সবার সহযোগিতায় সব ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সতর্কতা রয়েছে। সরকারকে সবকিছুর বিষয়েই সতর্ক থাকতে হয়। এই জন্য বিভিন্ন ধরনের সভা আয়োজন করা হয়, সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান দেশব্যাপী চলছে, নির্বাচনের আগ পর্যন্ত তা চলবে। আর যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি সেসব খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ প্রবণতা বেশি। এই বিষয়ে পরিবারের পাশাপাশি জনগণের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। মব সহিংসতা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সহিংসতা আগের থেকে কমেছে, আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।